ঢাকায় একটি বৃষ্টিমুখর দিন চলছে। ঠিক সেই সময় এসে এইচএসসি 25, যারা এইচএসসি 25 এবং আলিম পরীক্ষার্থী, তাদের জন্য হিস্ট্রি প্রথম পেপার অর্থাৎ ইতিহাসের প্রথম পত্রের একটি ফ্রি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। আমি তোমাদের জয়নুল আবেদিন ফাহিম ভাইয়া, এবং আজকের ক্লাসে আমরা ইতিহাসের প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমাদের ক্লাস টাইম কিন্তু মাত্র 20 মিনিট, এবং এই 20 মিনিটের ক্লাসে আমরা এরকম কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব যা এবছর বাংলাদেশের বিভিন্ন প্রমিনেন্ট কলেজগুলোতে টেস্ট পরীক্ষার প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নগুলো থেকে বাছাইকৃত 10টি কোশ্চেন নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব, যেগুলো থেকে কিন্তু তোমার এইচএসসি কিংবা আলিম পরীক্ষার্থী, তোমরা যারা এইচএসসি পরীক্ষা এইচএসসি 2025 সালে যারা পরীক্ষা দিবে, তাদের কিন্তু ইতিহাসের প্রথম পত্র পরীক্ষায় চলে আসবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, সো প্রথমেই আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। আমাদের প্রথম প্রশ্ন আছে, মুক্তিযুদ্ধে কতজন নারীকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়? তোমরা জানো যে 672 জনকে মুক্তিযুদ্ধে বীরত্ব প্রকাশের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক, এই 4টা উপাধিতে কিন্তু ভূষিত করা হয়েছিল। এবং এই 672 জনের মধ্যে নারী কতজন বীর প্রতীক ছিল, এগুলো নিয়ে আমাদের কথা হবে। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা কথা বলে রাখি, তুমি হয়তো বিজ্ঞান, হয়তো মানবিক, হয়তো ব্যবসায় শিক্ষার যেই বিভাগেরই শিক্ষার্থী হও না কেন, আজকে হয়তো বা ইতিহাস প্রথম পত্রের এই ক্লাসটা তুমি মনে করবে যে তোমার নাই বা তোমার দরকার নাই। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যদি মেডিকেল ভর্তিতে শিক্ষার্থী হও, তোমার কিন্তু মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তুমি যদি ব্যবসায় শিক্ষা কিংবা মানবিকের শিক্ষার্থী হও, তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে তোমাকে সাধারণ জ্ঞানের মধ্যে এই টপিক থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। অর্থাৎ প্রত্যেকের জন্য, প্রত্যেক গ্রুপের এইচএসসি 25 বা 30 স্টুডেন্টের জন্য এই ক্লাসটি কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তাহলে এবার চলে আসো নারী বীর প্রতীক। ওকে, সো নারী বীর প্রতীকদের কথা যদি হিসাব করা হয়, তখন আমরা প্রথমে কি করি, আমরা কয়েকজনের নাম আসলে জানি। হ্যাঁ, আমরা তারামন বিবি নামে একজন মানুষের নাম শুনেছি, তারামন বিবি। আচ্ছা, আমি তারামন বিবির নাম লিখে ফেলি, তারামন বিবি। আমি আরেকজনের নাম কিন্তু আমরা শুনছি, কে বলতো? আমরা শুনছি ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, সেতারা বেগম। আচ্ছা, আমরা শুনছি কি? আমরা শুনছি কাকন বিবির নাম, কাকন বিবি। এই 3 জনের নাম আমরা মোটামুটি সবাই শুনে আসছি। হ্যাঁ, আচ্ছা, এই যে 3 জন ব্যক্তি, 3 জন নারী মুক্তিযোদ্ধা, যাদের নাম সবচেয়ে বেশি আমরা শুনে থাকি, এই 3 জনে কিন্তু মুক্তিযুদ্ধের নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছিল। এখন এখানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, এরা কি আসলে বীর প্রতীক খেতাব সবাই পেয়ে গেছে কিনা, কিংবা হচ্ছে এরা সবাই কি বীর প্রতীক কিনা, নারী বীর প্রতীক কি আসলে 2 জন নাকি 3 জন, এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক কনফিউশন আছে। আমি একটু ছোট্ট করে তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমে কথা বলবো তারামন বিবিকে নিয়ে। কারা কথা বলবো? তারামন বিবিকে নিয়ে। এই যে তারামন বিবি, এই তারামন বিবি কিন্তু মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করছিল 11 নং সেক্টরে। কয় নং সেক্টরে যুদ্ধ করছিল ভাই? 11 নং সেক্টরে। আসলে কি হয়েছে, তারামন বিবির বাড়ি ছিল কুড়িগ্রামে। কুড়িগ্রাম, ময়মনসিংহ, টাঙ্গাইল, এই অঞ্চলটুকু, অর্থাৎ তিস্তা বিধৌত যে 3টা জেলার নাম বললাম, এই 3টা জেলা ছিল মুক্তিযুদ্ধে আমাদের 11 নং সেক্টরে। এবং যেহেতু তারামন বিবি বাড়ি ছিল কুড়িগ্রামে, সো উনি ওনার এলাকায় যুদ্ধ করবে। অবশ্যই তোমার জেলা যদি হয় ঢাকা, তুমি অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রাম যা যুদ্ধ করবে না, কারণ তুমি কিন্তু তোমার নিজের এলাকায় একটা ঘাঁটি গাড়বা। আমরা জুলাই অভ্যুত্থানের কথা সবাই জানি, এবং জুলাই অভ্যুত্থানে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করছি। এখন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি রাজশাহীতে অংশগ্রহণ করছে? অবশ্যই না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি চট্টগ্রামে অংশগ্রহণ করছে? অবশ্যই না। অর্থাৎ যে যে এলাকায়, সেই এলাকায় কিন্তু তুমি প্রতিরোধ গড়ে তুলছো, ঠিক না, স্বৈরাচারের বিরুদ্ধে। তো সেম ভাবে মুক্তিযুদ্ধের সময় যার যে এলাকা, ওই এলাকায় কিন্তু সে যুদ্ধ করছে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম তারামন বিবির বাড়ি ছিল কুড়িগ্রাম, আর যেহেতু কুড়িগ্রাম সহ তিস্তা বিধৌত বাকি 3টা জেলা, এগুলো সবগুলাই পড়ছে 11 নং সেক্টরের অধীনে, সো উনি যুদ্ধ করবে 11 নং সেক্টরে। ওকে, ক্লিয়ার হলো এটা? আচ্ছা, এবার আসি তারামন বিবির উপাধি নিয়ে। তারামন বিবিকে একটা উপাধি দেওয়া হয়েছে, সেই উপাধিটা কি ভাই? সেই উপাধি হচ্ছে মুক্তি বেটি। তাহলে যদি বলা হয় তারামন বিবির উপাধি কি ছিল? তারামন বিবির উপাধি ছিল মুক্তি বেটি। ওকে, আচ্ছা, এবার আসেন, এই তারামন বিবিকে নিয়ে কি কোনো সাংস্কৃতিক বিষয় কিছু তৈরি করা হয়েছে? অর্থাৎ কোনো চলচ্চিত্র, কোনো উপন্যাস, কোনো নাটক বা অন্য কিছু? হ্যাঁ, অবশ্যই হয়েছে। কি হয়েছে? তারামন বিবিকে নিয়ে প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হক, আমরা আনিসুল হককে চিনি, যিনি হচ্ছে গিয়ে ওই যে শহীদ আজাদকে নিয়ে মা উপন্যাস রচনা করেছিলেন, এবং মা উপন্যাসটা আমরা সবাই পড়ছি। হ্যাঁ, একজন মায়ের ত্যাগ তার সন্তানের জন্য, কিংবা মা যে সন্তানকে কতটা ভালোবাসে, এটা আমরা সবাই পড়ছি। অত্যন্ত হৃদয় বিদারক একটা কাহিনী। সেই আনিসুল হক তারামন বিবিকে নিয়ে 2টা উপন্যাস লেখে। কয় উপন্যাস ভাই? 2টা উপন্যাস। একটা লেখছে বীর প্রতীকের খোঁজে। তাহলে যদি আসে বীর প্রতীকের খোঁজে উপন্যাসটি কাকে নিয়ে লেখা? তারামন বিবিকে নিয়ে লেখা। আর আরেকটি উপন্যাস ছিল কি? করিমন বেওয়া। কি বেওয়া ভাই?
করিমন বেওয়া। আচ্ছা, এখন আসেন বেওয়া আবার কি? করিমন বেওয়া, যে করিমন বেওয়া কি? করিমন বেওয়া যদি কি জানতে চান তাহলে আমি যেটা বলবো, ইউটিউবে যাবেন, ইউটিউবে যে করিমন বেওয়া লিখে সার্চ দিবেন, দেখবেন একটা নাটক আসবে। ওই নাটকটাতে যে বৃদ্ধা মহিলাকে অভিনয় করতে দেখা গেছে, উনি কিন্তু ভাই তারামন বিবি। তাহলে তারামন বিবিকে যারা দেখেন নাই, তারা যদি সচক্ষে তারামন বিবিকে দেখতে চান, ইউটিউবে যে এখন সার্চ দিবেন করিমন বেওয়া, নাটকটা পুরোটা দেখে ফেলবেন। ওই নাটকে করিমন বেওয়া চরিত্রে যিনি অভিনয় করেছেন, উনি আমাদের বীর প্রতীক, নারী বীর প্রতীক তারামন বিবি। ওকে, আচ্ছা এবার আসেন, তারামন বিবি তাইলে যুদ্ধ করলো, ইনি একজন বীর প্রতীক, ইনি একজন বীর প্রতীক। ওকে, 2 নম্বরে যার নাম আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছে ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম। উনি ডাক্তার আবার ক্যাপ্টেন, আবার কেন মুক্তিযোদ্ধা হইলেন? ঘটনা আছে না নাই? তাহলে আমরা একটু সহজে শুনে দেখার চেষ্টা করি কি হয়েছিল তার সাথে। সেতারা বেগম উনি ডাক্তারও ছিলেন না, উনি ক্যাপ্টেনও ছিলেন না, উনি ছিলেন কি? উনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী, এমবিবিএস এর একজন শিক্ষার্থী। আচ্ছা, যখন মুক্তিযুদ্ধ শুরু হইলো, আমাদের কি দরকার? আমাদের কিন্তু ডাক্তার দরকার ছিল। মনে রাখবেন, যুদ্ধে কিন্তু সবাই যে সম্মুখ সারিতে যে গোলাগুলি করে যুদ্ধ করে ব্যাপারটা এরকম না। মুক্তিযোদ্ধা বা যুদ্ধ যারা যোদ্ধা, যাদেরকে আমরা বলি যোদ্ধা, বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে। কিরকম অ্যাঙ্গেলে সেগুলা? ধরেন যোদ্ধাদেরকে কেউ সহায়তা করছে খবর দিয়ে, সেও কিন্তু যুদ্ধ করছে। যোদ্ধাদেরকে কেউ রান্না বান্না করে খাওয়াইছে, সেও কিন্তু যুদ্ধ করছে। যোদ্ধাদেরকে কেউ ইনফরমেশন দিছে, কেউ চিকিৎসা করে দিছে, কেউ ওদেরকে মনে করেন যে ঘরে লুকিয়ে রাখছে, প্রত্যেকে কিন্তু যোদ্ধা ছিল। ক্লিয়ার? আমরা গত ক্লাসে আমাদের যে হিস্ট্রি ফার্স্ট পার্টের প্রথম ক্লাসটা আমরা করছিলাম, ওই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করছিলাম কি করছিলাম, যে নারীরা মুক্তিযুদ্ধে কিভাবে সহায়তা করছিলেন। আপনারা বলছিলেন যে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে সহায়তা করছিল, মুক্তিযোদ্ধাদেরকে সেবা দিয়ে সহায়তা করছিল, মুক্তিযোদ্ধাদের খাবার দিয়ে সহায়তা করছিল। হ্যাঁ, এগুলা কিন্তু নারীদের ভূমিকা ছিল, এবং ওই প্রত্যেকটা নারী হচ্ছে মুক্তিযুদ্ধের যোদ্ধা, এটা আপনাকে মানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেতারা বেগম কি করলো? যখন মেডিকেল স্টুডেন্ট ছিল, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। এখন দেশের প্রয়োজনে ডাক্তার দরকার। কেন ডাক্তার দরকার? কারণ যুদ্ধের সময় আমাদের যেই হাসপাতালগুলো ছিল দেশের মধ্যে, এই হাসপাতালগুলো মিলিটারিরা ক্যাম্প করে ফেলছিল, যার কারণে ওই জায়গায় কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব হইতেছিল না। আপনাদেরকে আবার একটু রিলেট করে আমি বলি, ধরেন আমাদের যে জুলাই অভ্যুত্থান হইলো, হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে এরকম অনেক ইনসিডেন্ট ছিল যে গুলি খাইছে পুলিশের, হাসপাতালে গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ তারা নেয়নি, বলছে নিয়ে যান। কেন নেয় নাই? কারণ ওরা ভয় পায়। কি ভয় পাইতো? যে এখন যদি এইটারে ঢুকাই তাহলে পুলিশ এসে হাসপাতালে ঢুকবে, কেন চিকিৎসা দিলাম, এই জন্য হাসপাতাল বন্ধ করে দিতে পারে, তাদের ব্যবসায়িক ক্ষতি। তো মুক্তিযুদ্ধের সময় এরকমই হয়েছিল যে হাসপাতালগুলোতে যোদ্ধাদেরকে চিকিৎসা দেওয়ার মতো কোনো অপশন ছিল না, কারণ গুলি খাওয়া যোদ্ধা ঢুকলেই ওখানে মিলিটারি আসবে, এটাই স্বাভাবিক, এবং তাদের ডাক্তারদেরকে বা কর্তৃপক্ষকে চার্জ করবে কেন ওদেরকে চিকিৎসা দেওয়া হলো। হ্যাঁ, তো তাদের জন্য আমরা একটা নতুন হাসপাতাল করি যুদ্ধের সময়। সেটা কি? সেটা ছিল বাংলাদেশের প্রথম ফিল্ড হসপিটাল, যার নাম ছিল বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। এবং ফিল্ড হাসপাতাল যে কোনো দেশের যুদ্ধ পরিস্থিতিতেই তৈরি করা হয়, অর্থাৎ ফিল্ড হাসপাতালের জন্য কোনো বিল্ডিং লাগে না। ধরেন একটা খোলা মাঠ, খোলা মাঠে শুধুমাত্র তাঁবু গেড়েই নিচে একটা হাসপাতাল হয়ে গেছে, এটাকে বলে ফিল্ড হাসপাতাল। তো আমরা একটা ফিল্ড হাসপাতাল করছিলাম ভারতের ত্রিপুরার আগরতলায়, যেটা করছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, যিনি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা আর কি। তো সেই হাসপাতালে একজন অফিসার ইনচার্জ দরকার ছিল, একজন মেডিকেল অফিসার দরকার ছিল। তখন এই সেতারা বেগমকে ডাকা হয়। সেতারা বেগম অলরেডি তখন, আপনি কি করছেন মনে করেন যে এমবিবিএস পাস করে গেছে, অর্থাৎ ডাক্তার হয়ে গেছে। তো তাকে বললো যে আপনাকে দেশের প্রয়োজনে লাগবে, আপনি কোথায় চলে আসেন? আপনি ত্রিপুরায় চলে আসেন। এখন ত্রিপুরায় যখন পাঠাবে, পাঠানোর আগে ওনারা কি সামরিক বাহিনীতে ঢোকানো লাগবে না? কারণ উনি একজন ডাক্তার, উনি ঠাস করে যুদ্ধের মধ্যে কেমনে ঢুকবে? তো ওনারা চিন্তা করে যে ওনারা সেনাবাহিনীতে আগে ঢোকানো হবে। তো এই যে সেতারা বেগম, এই সেতারা বেগমকে প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে নিয়োগ দান করা হয়। আপনারা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মাথায় রেখেন, যদি বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ক্যাপ্টেন কে, তাহলে কিন্তু হবে ক্যাপ্টেন সেতারা বেগম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন সেতারা বেগম। তো এই ক্যাপ্টেন সেতারা বেগমের আবার নারী ক্যাপ্টেন হওয়ার পেছনে একটা ছোট্ট কাহিনী ছিল। সেটা কি? সেটা হচ্ছে যে ক্যাপ্টেন সেতারা বেগমের আপন বড় ভাই ছিল কর্নেল আবু তাহের, এটিএম হায়দার, যাকে আপনারা চিনেন। তো এই আবু তাহের মোহাম্মদ হায়দার আমাদের 2 নং সেক্টর ছিল না ঢাকা, এই ঢাকার সেক্টর কমান্ডার ছিলেন। তো উনি যেহেতু অলরেডি সেনাবাহিনীতে আছেন অফিসার পদে, উনি ওনার ছোট বোনকে নিয়ে কি করছে? ক্যাপ্টেন পদে ঢুকাই দিয়ে ত্রিপুরা পাঠিয়ে দিচ্ছে। এবং পুরা যুদ্ধের সময়টা ডাক্তার সেতারা বেগম বাংলাদেশ ফিল্ড হাসপাতালে চিকিৎসা দিয়ে গেছেন। সো উনিও আমাদের একজন নারী বীর প্রতীক খেতাব পাইছেন। তাহলে ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম আর একজন নারী বীর প্রতীক। এখন আরেকটা ছোট্ট কথা বলে রাখি, যে ক্যাপ্টেন সেতারা বেগম কয় নং সেক্টরে যুদ্ধ করেছিল, এই প্রশ্নটা আসতেই পারে। যেহেতু আমরা জানলাম যে তারামন বিবি 11 নং সেক্টরে করছে, মনে রাখবেন ক্যাপ্টেন সেতারা বেগম যুদ্ধ করছে 2 নং সেক্টরে। কয় নং সেক্টরে ভাই? 2 নং সেক্টরে। ভাইয়া আপনি বলছেন উনি যুদ্ধ করছে যে কোন জায়গায়? ত্রিপুরায়, আগরতলায়। ওনারা কেন আপনি 2 নম্বর সেক্টরে বললেন? 2 নম্বর সেক্টর তো ছিল ঢাকা, প্রশ্নটা আসতেই পারে। তাহলে মাথায় রাখবেন যে আমাদের যে ত্রিপুরার ফিল্ড হাসপাতালটা ছিল, এই হাসপাতালটা কন্ট্রোল করা হইতো
2 নং সেক্টরের মাধ্যমে, যার জন্য উনি যোদ্ধা হিসেবে এনলিস্টেড ছিলেন 2 নং সেক্টরে। 3 নম্বরে যিনি আছেন তার নাম হচ্ছে কাকন বিবি। কাকন বিবি আসলে মুক্তিযুদ্ধ করেন নাই, উনি একজন খাসিয়া সম্প্রদায়ের মানুষ ছিলেন। খাসিয়া, ওনার আসল নাম ছিল কাকন হেনিনচিতা। তো কাকন হেনিনচিতা সেনাবাহিনীর একজন সৈনিকের সাথে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করার পর কি হলো, হঠাৎ করে ওনার স্বামীরে খুঁজে পাওয়া যেতেছে না। তো স্বামীরে খোঁজার জন্য উনি বের হইছে আর মিলিটারিদের কাছে ধরা। মিলিটারি ওরা নিয়ে গেছে ক্যাম্পে। ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে যা বর্বরচিত হামলা নারীদের উপর তখন হইতো ক্যাম্পে রাখা, সেটাই তার সাথে হয়েছে। ক্যাম্প থেকে যখন তারা ছেড়ে দিছে তখন সে আর কি করতে পারে নাই, সে আর তার সোসাইটিতে ব্যাক করতে পারে না। কারণ তখন পাকিস্তানিরা তুলে নিয়ে গেছে বা ধর্ষিত হয়েছে বা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, এদেরকে অনেক সময় তখন সমাজ বয়কট করতো, কারণ তখন সমাজটা তো ডেভেলপ ছিল না। হ্যাঁ, তো তখন কাকন বিবি চিন্তা করে যে আমাকে যেহেতু আমার সমাজ আর মেনেই নিবে না, আমি এখন যুদ্ধ করবো, যুদ্ধ করলে শহীদ হয়ে গেলে শহীদ হয়ে গেছি, আমি যুদ্ধ করবো। হ্যাঁ, আচ্ছা, তখন কাকন বিবি কি করে 5 নং সেক্টরে যোগ দেয় এবং 5 নং সেক্টরে উনি গুপ্তচরের কাজ করে। তো এই কাকন বিবি হচ্ছে আমাদের আরেকজন নারী বীর প্রতীক। এখন আসেন মূল ঘটনায়। তাহলে আমরা 3 জনের যুদ্ধের প্রমাণ পাইলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বিশাল হিস্ট্রি বলে দিচ্ছেন, আসলে এই হিস্ট্রিগুলো আপনার জানা উচিত। হ্যাঁ, কেন জানা উচিত? আপনি যদি ওভার দ্য লাইন চিন্তা না করতে পারেন ভাই, আপনি পরীক্ষায় কি করবেন? আপনি পরীক্ষায় একটা সৃজনশীল কোশ্চেন অ্যান্সার দিবেন। হ্যাঁ, আপনারা তো শুধু এমসিকিউ অ্যান্সার দিবেন না। তখন যদি আপনাকে বলে যে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কি, হ্যাঁ ভাই, আমি যে 3 জনের কথা কইলাম এই 3 জনে দিয়ে আপনি তো লেখা ফেলতে পারবেন 2 পেজ, এবং যা কনস্ট্রাকটিভ জিনিসগুলো আপনি বের করতে পারবেন, অর্থাৎ এত সুন্দর সুন্দর ইনফরমেশন দেখবেন অনেক ক্ষেত্রে আপনার টিচার ওগুলো নাও জানতে পারে। তো এত সুন্দর করে যে আপনি ব্যাপারটা গুছিয়ে রাখতে পারবেন, আপনি কিন্তু ওই সৃজনশীল কোশ্চেনটার অ্যান্সার খুব ভালোভাবে দিতে পারবেন। এই জন্য আপনাকে এমসিকিউ এর মধ্যে হইলো এই সবগুলো ইনফরমেশন জানিয়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে মুক্তিযুদ্ধে আমরা কয়জন নারী বীর প্রতীক পাইতে পারি? 3 জন নারী বীর প্রতীক পাইতে পারি। হ্যাঁ, 3 জন আমাদের নারী বীর প্রতীক। এখন আসেন অপশনে। অপশন আছে 8, 6, 4, 2। হইলো কিছু? তাহলে আপনি বলতে পারেন যে ভাই 10 মিনিট ধরে যে আমার একটা কোশ্চেন বুঝাইলেন, 10 মিনিট পরে আপনি অ্যান্সারই খুঁজে পান না, তার মানে এর তো আপনি এতক্ষণ হুদাই কইলেন। ব্যাপারটা হুদা না, ব্যাপারটা বুঝাইতেছি। দেখেন, এই যে 3 জন ব্যক্তি, 3 জন ব্যক্তির নারী বীর প্রতীক দেওয়া হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে গ্যাজেটেড হয়েছে 2 জন। কিভাবে গ্যাজেটেড 2 জন হলো? গ্যাজেটেড হয়েছে তারামন বিবি, গ্যাজেটেড হয়েছে সেতারা বেগম। কিন্তু কাকন বিবিকে 1994 সালে সরকার খেতাব দিছে, কিন্তু কেন জানি খেতাবটার গ্যাজেটেড হয় নাই, যার জন্য নারী বীর প্রতীকদের মধ্যে 2টা ভাগ। এক হচ্ছে মুক্তিযুদ্ধে নারী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত কয়জন, আর খেতাববিহীন নারী বীর প্রতীক কয়জন। কথা বুঝছেন না বুঝেন নাই? যদি বলা হয় মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত নারী বীর প্রতীক, তাইলে হবে 2 জন, তারামন বিবি এবং ডাক্তার ক্যাপ্টেন সেতারা বেগম, কারণ তারা খেতাব পেয়ে গেছে। আর কাকন বিবির খেতাব গ্যাজেটেড হয় নাই বিধায় উনি শুধুমাত্র নারী বীর প্রতীক, কিন্তু খেতাববিহীন নারী বীর প্রতীক, উনি খেতাবটা পায় নাই। ওনার দুর্ভাগ্য, ওনার কপাল খারাপ, ওনার হাতে যায় নাই, কিছু করার নাই। তাইলে আমরা কি করব? আমরা এখানে অ্যান্সার দিব 2। এই যে দেখেন লেখা আছে খেতাব প্রদান করা হয়েছে, তাহলে কাকন বিবি তো খেতাব পায় নাই, যার জন্য এখানে অ্যান্সার হবে 2। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে কোশ্চেন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ছিল আপনার কি এই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। আচ্ছা, এখন আপনাদেরকে একটা কোশ্চেন দিই, এই কোশ্চেনের অ্যান্সার আমরা পরে নিব, ঠিক আছে? আমরা এই ক্লাস আপনাদেরকে অ্যান্সার নিব না, যারা ক্লাসটা করতেছেন একটা কোশ্চেন করে দিই। সেটা হচ্ছে এই যে ইন্দিরা গান্ধী, এই গান্ধীর সাথে আমরা সবাই জানি যে ভারতে গান্ধী পরিবারের জনকীকে মহাত্মা গান্ধী। হ্যাঁ, কারণ মহাত্মা গান্ধী থেকে গান্ধী পরিবার শুরু হয়েছে। আচ্ছা, মহাত্মা গান্ধী ছিল 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে। কিন্তু এই 4 ছেলের কেউই ইন্দিরা গান্ধীকে বিয়ে করেন নাই। তাহলে ইন্দিরা কেমনে গান্ধী হলো? এই অ্যান্সারটা হচ্ছে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে ইন্দিরা গান্ধী গান্ধী উপাধি করতে পাইলো, ইন্দিরা গান্ধীর সাথে কিন্তু গান্ধী পরিবারের কোনো সম্পর্ক নাই, ও তাহলে টাইটেল করতে থেকে পাইলো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন আমরা জানলাম, এখন আসতে পারে ভারতের প্রেসিডেন্ট কি ছিলেন। মনে রাখবেন ভারতের প্রেসিডেন্ট ছিল মুক্তিযুদ্ধকালীন ভি গিরি। ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, ভারতের প্রেসিডেন্ট ছিল ভিভি গিরি। এরপরে কোশ্চেনে চলে আসি আমরা, বাংলাদেশের শেষ স্বাধীন নবাব কে ছিল? এটা বলার কিছুই নাই, শেষ স্বাধীন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা। আর যদি বলা হয় ভারতের শেষ বা বাংলার শেষ নবাব কে ছিল, তাহলে মনে রাখবেন নবাব হবে নাজিমউদ্দৌলা। নাজিমউদ্দৌলা মির্জাফরের দ্বিতীয় পোলা। হ্যাঁ, তাইলে আমরা জানলাম যে শেষ স্বাধীন নবাব সিরাজ আর শেষ নবাব হচ্ছে নাজিম। ওকে, এরপরে কোশ্চেনে চলে আসি, পূর্ব পাকিস্তানের আদিবাসী ছিল মোট জনসংখ্যার কত শতাংশ? আচ্ছা, পূর্ব পাকিস্তানের আদিবাসীর মোট কত শতাংশ, এটা কি লেখছে? পূর্ব পাকিস্তানের আদিবাসী ছিল মোট জনসংখ্যার কত জন? হ্যাঁ, প্রশ্নটা ঠিকই আছে, উপরে একটা উদ্দীপক ছিল, বুঝছেন? এই যে পূর্ব পাকিস্তানের জনগণ,
এদেরকে কাদেরকে বোঝা নিছে? যারা বাংলা ভাষায় কথা বলতো। আপনারা সবাই এটা জানেন যে পাকিস্তানে 56% মানুষ বাংলায় কথা বলতো। তাহলে যারা বাংলায় কথা বলতো ওরা সবাই বাঙালি আর ওরা সবাই পূর্ব পাকিস্তানি। তাহলে এখানে কত হবে? এখানে অ্যান্সার হবে 56 জন। ওকে, আমি কিন্তু ভাই ক্লাসের টাইম টাচ করে দিতেছে, তো এই জন্য আপনাদের অ্যান্সার চেক করতে পারতেছেন। আপনারা সবাই অ্যান্সার দিয়ে যান, ঠিক আছে? অ্যান্সার কিন্তু বন্ধ রেখেন না, অপশন দেখে দেখে আপনারা কমেন্ট অ্যান্সার দিয়ে দিন। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভাষা কি ছিল? এটা বোঝার কথা যে পাকিস্তানের 56% মানুষ যদি পূর্ব পাকিস্তানি হয় আর 56% মানুষের মুখের ভাষা যদি বাংলা হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলাই হবে। কারণ এদিকে 56 গেলে ওই পাশে বাকি আছে কত ভাই? ওই পাশে বাকি আছে 44। তাহলে 44% কম, 56% বেশি, কারণ অধিকাংশের মুখের ভাষা ছিল কি? বাংলা। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন আমরা চলে আসি। এরপরে কোশ্চেন হচ্ছে কি, একটা দেয়া আছে দেখেন, এসএসসি এবং এইচএসসি প্লাস অ্যাডমিশন ব্যাচ, আমাদের ডিউডি মার্সের এইচএসসি প্লাস অ্যাডমিশন ব্যাচ। আপনারা সবাই জানেন, এই যে আমার চিন্তা করতেছেন, এই যে আমি, হ্যাঁ, এই যে আমাদের মুহিত স্যার বাংলার জনপ্রিয় শিক্ষক, এরপর যে বাপ্পি স্যার আমাদের অ্যাকাউন্টিং এর জনপ্রিয় শিক্ষক, এখানে আছে আনিস স্যার, বস আনিস স্যার, ইংরেজি একজন জনপ্রিয় শিক্ষক, আমাদের রাফি স্যার আছে, সায়েন্সের যে স্টুডেন্টরা আছেন এবং নটরডেম হলি ক্রসের স্টুডেন্টরা মেইনলি রাফি স্যারকে চিনে থাকে। তো রাফি স্যার একজন জনপ্রিয় ম্যাথমেটিশিয়ান এবং বলা যায় ম্যাথমেটিক্সের খুবই ভালো একজন শিক্ষক। তো আমরা এই যে সায়েন্সের জন্য, আর্টসের জন্য, কমার্সের জন্য প্রতি বছর একটা ব্যাচ নামাই, হ্যাঁ, সেই ব্যাচটা আমাদের অনেক শখের একটা ব্যাচ, অনেক আদরের একটা ব্যাচ, যার নাম আমরা দিচ্ছি ঢাবির স্বপ্নপূরণ ব্যাচ। কারণ আপনারা ঢাবির স্বপ্ন দেখেন, যেই বাচ্চা ঢাবির দিন প্রথম থেকে চিনছে যে না বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে যার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই দিন থেকে সে স্বপ্ন দেখে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটা মনের অজান্তে হোক আর জানাই হোক। তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে পূরণ করার জন্য আমরা একটা নাম সিলেক্ট করছি, যে নামের মধ্যে আপনি একটা স্বপ্ন খুঁজে পাবেন, সেটা হচ্ছে ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ। ঢাবি স্বপ্নপূরণ ব্যাচের 4.0 এবার শুরু হইতেছে, ঠিক আছে? আমরা অলরেডি 3টা ব্যাচ শেষ করে ফেলছি, 4.0 তে এবার এনরোল করা শুরু করেছি স্টুডেন্ট অলরেডি, এবং আমাদের সাথে অনেক অনেক স্টুডেন্ট জয়েন হয়ে যাচ্ছে। তো আপনিও যদি এনরোল করতে চান খুব দ্রুত, আমি বলবো যে প্রি অ্যাডমিশনে কোনো মিস দেওয়া যাবে না। প্রি অ্যাডমিশনের গুরুত্ব আপনার অ্যাডমিশন লাইফে অনেক 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 বেশি। কিভাবে বেশি? আচ্ছা, আজকে যে আপনি আমার সাথে প্রি অ্যাডমিশনের ধরনের একটা ক্লাস করবেন, হ্যাঁ, অলরেডি আমাদের এই ব্যাচে যারা স্টুডেন্টরা যুক্ত হয়েছে তারা কিন্তু একাডেমিকের ক্লাসও পাচ্ছে, আবার অ্যাডমিশনের ক্লাসও পাচ্ছে। তো আপনি যখন একাডেমিকের ক্লাস পাচ্ছেন, আপনি এইচএসসি তে আপনার জিপিএফ কনফার্ম হয়ে যাচ্ছে। এইচএসসি তে আপনার জিপিএফ কনফার্ম হবে, কারণ আমরা গ্রুপ সাবজেক্ট সকল সাবজেক্টের ক্লাস দিচ্ছি, হ্যাঁ। আর পাশাপাশি আপনি যদি এখন থেকে ছোট্ট ছোট্ট করে অ্যাডমিশনের টপিকগুলোতে নিজেকে এগিয়ে রাখতে পারেন, আপনি কিন্তু অ্যাডমিশনে আগে থাকবেন। সো প্রি অ্যাডমিশনে যারা ভর্তি হয় তারাই আসলে দিন শেষে টপ পজিশনে অ্যাডমিশনের চান্স পায়। সো যার জন্য আপনি যদি এখনো বসে থাকেন, আপনি দেরি করেন না। আমি বলবো যে ভাই, অ্যাজ এ বড় ভাই হিসেবে আমি একটা কথা বলবো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় ভাই হিসেবে, যে আপনার অ্যাডমিশন জার্নি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন না আমি এইচএসসি দিব পরে আমি পড়তে বসবো, না, তাহলে আপনি অনেক বড় ভুল করে ফেলবেন। সো এখনই যুক্ত হয়ে যান। যুক্ত হতে আমাদের কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক আছে, লিঙ্ক থাকতে পারে, লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা আমাদের যেই পেজে ক্লাসটা দেখছেন সেই পেজে একটা ছোট্ট করে ইনবক্স করতে পারেন যে ভাই আমি অ্যাডমিশনে ভর্তি হতে চাই, হ্যাঁ, অথবা আমাদের হটলাইন নাম্বার দিয়েছে পেজের মধ্যে, সেখানেও কল করতে পারেন। ওকে, সো আমাদের সাথে তাদের যুক্ত হয়ে এই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি, প্রিমিয়াম ক্লাসগুলো পেইড ব্যাচের, এগুলো আপনারা সবাই করা শুরু করেন। এরপর আমরা চলে আসি কাশ্মীর কোথায় অবস্থিত। এটা আসলে বলার কোনো কোশ্চেন না, এই কাশ্মীর ভারত আর পাকিস্তানের মধ্যে আছে। এটা নিয়ে ভারত আর পাকিস্তান সারাদিন কামড়াকামড়ি করে, এটা আমরা জানি, বাদ দেন। এটা হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে। এরপর চলে আসি কতজনকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি করা হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিটা হয়েছিল 1968 সালে, এই মামলাটা হয়েছিল, এবং এই মামলায় বঙ্গবন্ধু সহ শেখ মুজিবুর রহমান সহ 35 জনের আসামি করা হয়, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা চলে আসি 1969 সালে গণ অভ্যুত্থানে শহীদ ছিলেন কে? 1969 সালে গণ অভ্যুত্থানে শহীদ শুধুমাত্র কিন্তু একজন হয় নাই। 1969 সালে গণ অভ্যুত্থানের যে আন্দোলন ছিল, এই আন্দোলনের আগে পরে অনেক মানুষই শহীদ হয়েছে, কিন্তু এদের মধ্যে শহীদ হয়েছে কারা? আপনি দেখেই বুঝতে পারতেছেন যে রফিক তো ওই ভাষা আন্দোলনের শহীদ, জব্বার ভাষা আন্দোলনের শহীদ, শফিক ভাষা আন্দোলনের শহীদ, বাকি আছে কে? বাকি আছে আসাদ। হ্যাঁ, এই আসাদ কিন্তু গণ অভ্যুত্থানের শহীদ। এবং মনে রাখবেন 1969 সালের 20 জানুয়ারি এই আসাদ ঢাকার আজকের যে আসাদ গেট, সেই আসাদ গেটের এখানে গুলির মাধ্যমে শহীদ, গুলি খেয়ে মারা গেছেন। তো উনি শহীদ হওয়ার কারণে ওই যে আসাদ গেট যে এলাকাটা, ওই আসাদ গেটের নাম কিন্তু আগে ছিল আইয়ুব গেট, সেই আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদের নাম দিয়ে রাখা হয়েছে আসাদ গেট। এবং আসাদ রক্তাক্তভাবে শহীদ হওয়ার পরে শহীদ একজন কবি আছেন শামসুর রহমান, এই শামসুর রহমান ওনাকে নিয়ে একটা কবিতা লিখছে, দুর্দান্ত কবিতা, যেই কবিতার নাম হচ্ছে আসাদের শার্ট। তাহলে আসাদের শার্ট কবিতাটা পড়ে ফেলবেন সবাই। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে আসি ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে? ইউরোপ থেকে ভারতে আইসি ভাস্কো ডা গামা। কত সালে আইসি আপনারা সবাই জানেন? 1498 সালে। এখানে আমরা আরেকজনের নাম দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে কলম্বাস। এই কলম্বাস লোকটাকে, কলম্বাস
সালে আমেরিকা আবিষ্কার করে। হ্যাঁ, উনি একজন ইতালিয়ান নাবিক। আর আল বুকার্ককে, এই আল বুকার্কটা হচ্ছে আমাদের এখানে যে পর্তুগিজরা আসছিল, পর্তুগিজ যে বাণিজ্যিক টিম ছিল, সেই বাণিজ্যিক টিমের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল আল বুকার্ক। আর আমেরিগো ভেসপুসি এটা হলো হুদাই, এটা কেউ না। এরপর চলে আসেন প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করেন? আনডাউটেডলি এটা হচ্ছে পর্তুগিজরা, কারণ পর্তুগিজ নামে ভাস্কো ডা গামার মাধ্যমে 1498 সালেই কি করেন, এরা হচ্ছে বাংলায় চলে আসেন। তাহলে কি বলবো, একটা কথাই বলবো, আমাদের যে টেস্ট পেপার সলভ কোর্স চলছে মাত্র 199 টাকায় সকল গ্রুপ সাবজেক্টের অনেকগুলা করে ক্লাস সহ আমাদের টেস্ট পেপার কোর্সে ভর্তি হতে পারেন মাত্র 199 টাকায়। এবং 199 টাকায় কোর্সে ভর্তি হতে এখনই আমাদেরকে কি করতে পারেন, ইনবক্স করতে পারেন, কল করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে যে ডিরেক্ট ভর্তি হতে পারেন। আর ঢাবি স্বপ্নপূরণ ব্যাচে কিন্তু যারা ভর্তি হচ্ছে এবার কিন্তু তারা প্রিমিয়াম বুক পাচ্ছে, বাংলা ইংলিশ জিকে সহ সকল সাবজেক্ট যেগুলো আপনার থাকবে সবগুলোর প্রিমিয়াম লেকচার বুক আপনারা পাবেন হার্ড কপি। হার্ড কপি সহ ভর্তি হচ্ছেন খুব দ্রুত। ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও, কথা হবে সবাইকে।